এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। উদাহরণ দেয়া হয় উপদেশের চেয়ে মাঝে মাঝে উদাহরণ কার্যকরী। কোরআন শরীফে উদাহরণ আছে, মশার আছে, মাছির উদাহরণ আছে, কোরআনে গরুর উদাহরণ আছে, গাদার উদাহরণ আছে। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। একজন এমপির বেতন হলো বাংলাদেশে যা সব মিলে 1.5 লাখ টাকার মতো মাসে। কয় লাখ? গুগল করুন, গুগলে যান, এমপির বেতন কত দেন বসে যাবে। 1.5 লাখ টাকা মাত্র বেতন একজন এমপির, তাহলে 1 বছর হয় মাত্র 18 লাখ টাকা। প্রতি মাসে 1.5 লাখ, 12 মাসে মিলে কত হয়? 18 লাখ। 5 বছর এমপি থাকবে, সে বেতন পাবে 90 লাখ, 1 কোটি টাকাও পাবে না। কিন্তু সে 10 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছে, বাকি 9 কোটির কি খবর? আবার আপনারা যে 1000 করে নিছেন, এই টাকার কি খবর? এই জন্যই বাংলাদেশের নেতারা দুর্নীতি করে। বাংলাদেশে যদি সৎ নেতা চাও, নমিনেশন বাণিজ্য বন্ধ করতে হবে। আর কেউ টাকা দিতে আসবে, বলবেন আমি হারাম খাই না। বলার সাহস আসে না? নাই, মুখের উপর বলে দেবেন আমি হারাম খাই না। কিন্তু কত নামাজি আছে, সামনে যা পায় তা পকেটে নেয়। নামাজ পড়া মসজিদ থেকে বের হয়েছে, মসজিদের সামনে 10 টাকার নোট পড়ে আছে। তাহলে দেখবেন যে কতজন সৎলোক আছে দেশে, অভাব নাই। এই টিস্যু লাগবে, টিস্যু নিয়ে আসেন। সৎলোকের অভাব নাই। এই ভাই কার 10 টাকা, কার 10 টাকা এগুলো বলবে, কিন্তু এটা যদি 1000 টাকার নোট হইতো, স্যান্ডেল দিয়া সাপ দিয়া খাড়াই থাকতো। কারণ টাকা যখন ছোট তাকওয়া তখন বেশি, টাকা যখন বড় তাকওয়া তখন হাওয়া। কিন্তু সেই তো মোমেন্ট যার সামনে কোটি টাকা থাকবে, হারাম টাকায় হাত দেবে না। এমন আল্লাহর কিছু বান্দা এখনো জমিনে আছে, লক্ষ টাকা ঘোষ খাওয়ার সুযোগ আছে, 1 টাকাও ঘোষ খায় না। এনবিআর এর চেয়ারম্যান ছিল, বাংলাদেশ সরকারের সচিব ছিল, নাম ছিল হান্নান শাহ, শাহ আব্দুল হান্নান, শাহ আব্দুল হান্নান। সচিব ছিল, এনবিআর এর চেয়ারম্যান ছিল, কয়েকটা মন্ত্রণালয়ের সচিবগিরি করেছে। আমার সাথে ওনার খুব ভালো পরিচয় ছিল। আল্লাহর বান্দা ঢাকাতে একটা বাড়িও করতে পারেন নাই। উনি এখন নাই, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলে না আমি। আর বাংলাদেশে পুলিশের এসআই কোটিপতি এমনও আছে। এই যে আপনাদের হাউন আঙ্কেল, হ্যাঁ এসপি ছিল, এসপি, ও বেটা নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক। কোত্থেকে আসলো টাকা? ঐশী নামে একটা মেয়ে, তার বাবা মা 2 জনকে হত্যা করেছে। আপনাদের কি মনে আছে? ওই ঐশী যখন বাবাকে মাকে হত্যা করে, বাবা ছিল পুলিশের ইন্সপেক্টর অফিসার। পত্রিকায় দেখে আঁতকে উঠেছিলাম, ছোট্ট মেয়ে বাবাকে মাকে একসাথে মেরে ফেললো। পরে দেখলাম পরের দিনের পত্রিকায় ওই বাবা তার মেয়েটাকে হাত খরচ দিত প্রতি মাসে 50,000 টাকা। মেয়েটাই টাকা পাইয়া ও লেভেলে পড়ুয়া মেয়ে, মাদকাসক্ত হয়ে গেল। এক পর্যায়ে বাবা মা বাধা দিল, আর মদ খাইতে পারবি না, টাকা আর দিমু না। তখন মেয়ে খেপে গিয়ে বাবা মাকে জবাই করে দিল। আমার প্রশ্ন কোথায়? আমার প্রশ্ন হলো, একজন পুলিশের ইন্সপেক্টর ওসি লেভেলে, তার বেতন কত? 50,000 টাকা মেয়েরে দেয় কোত্থেকে? তাহলে তার ছেলেরে দেয় কত, বউরে দেয় কত, নিজে খরচ করে কত, বাড়ি ভাড়া কত, পরিবার চালায় কত? বেতনও তো 50-60,000-এর বেশি না। টাকা পাইল কোথায়? সে হারাম খেয়েছে, ঘুষ খেয়েছে। হারামে আরাম থাকে না, এজন্য আল্লাহর গজব পড়েছে। পরবর্তীতে শুনেছি আরেকটা কারণ গজবের, সেটা হচ্ছে জুনাইদ বাবুনগরী রাহেমাহুল্লাহ, হেফাজতের মহাসচিব ছিলেন, হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস, কত বড় ওস্তাদ। উনাকে রিমান্ডে নেয়ার পরে পিটাইয়া 2 হাঁটু সে লুজ বানাইছিল ওই অফিসারটা। ওয়াত্তাক দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলছে, জুলুম করো না, জুলুম করাও হারাম। মাজলুমের বদদোয়া আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না।
সুদের বিরুদ্ধে ওয়াজ করব আর আপনারা এখানে শুনবেন, শুনলে সুদ বন্ধ হবে না। তবে হ্যাঁ, এমন রাষ্ট্র আমরা বানাতে চাই যেখানে 151 জন এমপি সুদের বিরুদ্ধে না বলে দেবে। একটা না বলাতে আইন হবে, দেশে আর সুদ থাকবে না। আমরা সুদ মুক্ত বাংলাদেশ চাই। মাদক সেবন হারাম। মাদক সেবন কি? যেই পেটে মদ থাকে, মদ থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত তার প্রভাব পেটে এবং রক্তে থাকে, নবীজি বলছেন ততদিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। মদ খেয়ে পেটে মদ, রক্তে মদ, মারা গেলে তার ঈমানের সাথে মৃত্যু নসিব হবে না। কি যে ব্যথা বিষে, বুঝি বিষে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। মাদকের সবল যে কত মারাত্মক, এটা আমরা অনেকে জানি না, বুঝি না। আমরা আলহামদুলিল্লাহ মদ খাই না, আমাদের সন্তানরা মদ খায় না, কিন্তু যেই পরিবার একটা মদখোর সন্তান আছে তারা জানে কষ্ট কাকে বলে। একটা সন্তান মাদকাসক্ত হলে পুরা পরিবারটাকে জাহান্নাম বানায় ছেড়ে দেয়। মার গায়ে আঘাত করে, বাবারে মারতে যায়, বোনের গলা ছুরি নিয়ে যায়, বউয়ের কানের ফুল নিয়ে যায়। যখন টাকা পায় না পাগল হয়ে যায়, ম্যানহোলের ঢাকনা পর্যন্ত চুরি করে মদ কিনে খায়। আমরা তো অনেকে এখন আলহামদুলিল্লাহ বিল্ডিংয়ে থাকি। আপনার স্ত্রী বিল্ডিংয়ে আছে, আপনি বিল্ডিংয়ে আছেন, হাতের মাঝে আছে ব্রেসলেট, গলায় আছে স্বর্ণের চেইন, রাতের বেলায় নেকলেস গলায় আছে, ঘুমানোর সময় একটু খুলে টেবিলে রেখে। এখন তো বিল্ডিং ঘর, দরজা লাগাইল, স্টিলের দরজা বন্ধ করে দিল, জানালা বন্ধ করে দিল, নেকলেসটা টেবিলে রেখে ঘুমিয়ে গেল। সকালে আবার গলায় দেবে, টেনশন নাই, চোর তো আর ঢুকতে পারবে না, দরজা তো বন্ধ। কিন্তু ঘরে যদি মদখোর ছেলে থাকে, টেবিলে না আলমারিতে স্বর্ণ রাইখাও, টেনশন দূর হয় না। যে হারাম জঘন্য মদ 54 বছরে কেন বন্ধ হলো না? কারা বন্ধ করলো না? এটা চিহ্নিত করার সুযোগ এবার এসেছে। ইসলামকে এস্টাবলিশ করে দাও, কোরআনের পক্ষে দাঁড়িয়ে দাও। কোরআন ক্ষমতায় গেলে আমরা ওয়াদা দেব 6 মাস পর বাংলাদেশে মদ থাকবে না, থাকবে না, থাকবে না। আমরা 6 মাসও লাগবে না, বাংলাদেশকে মাদক শূন্য করে দেব। হাউ ক্যান ইট পসিবল? দিস ইজ ভেরি সিম্পল। কিভাবে করা হবে প্রশ্ন হতে পারে। আমরা বলবো এটা কোনো ব্যাপারই না। প্রথম কারণ, ইসলামওয়ালারা মদ খায় না, তাই মদের প্রতি কোনো আকর্ষণই নাই, তো তারা বন্ধ করবে না কেন? ইজি কথা। কিন্তু ওনারা যারা 54 বছর, নিজেরাও মাঝে মাঝে বোতল টানে। এই যে টাকলা মুরাদ, নাম বলেন নাই তো, জাস্ট বুঝার জন্য উদাহরণ দিচ্ছ, অন্য কোনো কারণে নয়। ফেরাউনের কথা কোরআনে আছে, আমরা ফেরাউনের উদাহরণও দেই, গীবতের নিয়তে নয়। টাকলা মুরাদের একটি অডিও ফোন ফাঁস হয়েছিল তার মন্ত্রিত্ব এমপিত্ব যাওয়ার আগে। সেখানে সে একজন সিনেমার নায়িকাকে কি বলেছিল, আমি হোটেল সোনারগাঁয়ে এত নাম্বার রুমে আসি, আপনি একটু দয়া করে আসেন, যদি আপনি না আসেন আপনাকে পুলিশ দিয়ে নিয়ে আসবো। কি বুঝাইয়া দিলেন? শুধু মদ খায় না, তারা মাগিবাজি করে, মেয়েবাজি করে, নারীবাজি করে। এমপি থাকা অবস্থায় সোনারগাঁ হোটেল সে মেয়ের ডাকতেছে। আপনার কাছে আমার প্রশ্ন, হোটেল সোনারগাঁয়ে মদের বার আছে না নাই? তো এটা তো সবার জন্যও মুক্ত। আবার সাথে আরেকজনের মোবাইলে ডাইকাও আনতেছে, মানে শুধু মদে খাবে না, ওরে নিয়ে মজাও করবে, ফুর্তি করবে। এই হলো তাদের চরিত্র। যেই নেতারা মদ খায়, ওই নেতারা মদ বন্ধ করবে না। যেই নেতা বেপরদায় চলে, ওই নেতা কখনো বুরকার পক্ষে আইন করবে না। প্রথম হচ্ছে, আমরা মদের পক্ষের লোক নই। তারা তো মদ টাকা দিয়ে কিনে খায়, আর আমরা মাগনা 50টা বোতল দিলে আমরা পায়ে লাথি দিয়েও দেখব না, হাতে নেয়া দূরের কথা। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে আল্লাহর শুকরিয়া। এটা মুসলমান অধ্যুষিত দেশ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের বাংলার 56,000 বর্গ মাইলের সীমানায় কোনো ফ্যান্সি ডিলের ফ্যাক্টরি নাই। 2% মদও বাংলাদেশে তৈরি হয় না। যত মদ আসে 100%, 99%, 98% সব বিদেশ থেকে আসে। ইয়াবা কোথা থেকে আসে? সব মায়ানমার।
ফেন্সিডিল কোত্থেকে আসে? সব ইন্ডিয়া। হেরোইন কোত্থেকে আসে? সব বিদেশ। বাংলাদেশে কোনো হেরোইনের ফ্যাক্টরি নাই, উৎপাদনের জায়গা নেই। তা আমরা ক্ষমতায় যাওয়ার পর ইসলামওয়ালারা আমরা বর্ডার ক্লোজ করে দেব। আমরা বলবো যে মাদক যুব সমাজকে নষ্ট করে বিজিবি, এক বোতল ফেন্সিডিল বাংলাদেশে আর ঢুকবে না, ঢুকলে তোমাদের খবর আছে। এয়ারফোর্সকে বলে দেব বিমানে করে কোনো মাদক আসবে না, নেভিকে বলে দেব স্থল জলপথে কোনো মাদক আসবে না। যখন আমরা বর্ডার ক্লোজ করে দেব, মদ খাবে কোত্থেকে? মদ তো পাবেই না। এরপরেও যদি কিছু কিছু ঢোকে চুরি চামারি করে, 80 বেতের আইন চালু হয়ে যাবে, পিঠের সামরা থাকবে না। ইসলামে মদ খাইলে 80 বেতের আইন আছে না নাই? তো তোমরা এইটা কমপক্ষে কেন করলা না? কারণ তারা জানে মদের 80 বেতের আইন করলে ওদের নিজেরই পিঠের সামরা অনেকে থাকবে না। আপনি তাল গাছের কাছে বেল ছাইয়া লাভ নাই, পুরুষ গরুর কাছে বালতি নিয়ে দুধ দহন করতে যাইয়া লাভ নাই। যারা মদের প্রতি দুর্বল, নারীর প্রতি দুর্বল, তাদের কাছে ইনসাফের আশা করে লাভ নাই। কোরআনের পক্ষে চলে আসো। কোরআন যদি এসে যায়, শান্তির বাংলাদেশ হয়ে যাবে। সোনার বাংলা হতে 5 বছরও লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনি বলছেন ওনাতরুকুমাইয়াফজুরুকা, আল্লাহ পাপির সাথে আমি নাই। বিতির নামাজ শেষ, বিতি শেষ করে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে কলিং বেলে চাপ পড়লো, কেউ একজন আসছে। দরজা খুলে দেখেন যে এলাকার ঘটক মশাই। বিয়ে শাদির যে কাজ কারবার করে ওরে কি কয় এলাকায়? ঘটক বলে। এত রাতে আপনি বন্ধু বা উনি বললো যে আপনার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেবেন না? আপনি বললেন যে হ্যাঁ, মেয়ে তো বিয়ে দেয়া দরকার। কয়েকটা ছেলের প্রস্তাব নিয়ে আসছি, বায়োডাটাটা সামনে দিল। আপনি বায়োডাটা খুলে দেখেন যে মাশাআল্লাহ ছবিটা প্রিন্সের মতো, ছেলেটা খুবই সুন্দর। পরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স, ভালো সাবজেক্ট। চাকরির দিকে তাকায়া দেখেন যে সরকারি বড় অফিসার বটে, ফার্স্ট ক্লাস জব করছে। আপনি তো খুশি, ভালো বংশের ছেলে, আপনারই এলাকা, আপনি চেনেন, যেই কাপাসিয়ারি ওই এলাকায় বাড়ি। তা আপনি বললেন যে ঘটক সাহেব মাশাআল্লাহ সব পছন্দ হয়েছে। তখন ঘটক বলে সব তো আর লেখা যায় না, আলেখা কিছু কথা আছে। কি? ছেলে অলরেডি ঢাকায় গোলশানে একটা বাড়ি বানাই লাইছে। তা আপনি বললেন যে 5 বছরের চাকরি, 7 বছরের চাকরি, অলরেডি বাড়ি। বাড়ি বানাইছে মানে অ্যাকাউন্টও টাকার অভাব নাই, আপনার মাইয়া সোনার প্লেটে করে খাবে। আপনি তো ব্যাককল না, আপনি তো জানেন যে ফার্স্ট ক্লাস অফিসারের বেতন কত? 22,000 টাকা স্কেল। যারা বিসিএসে ঢোকে স্কেল মাত্র 22,000। তো সব মিলে 40-42,000 নয় পাবে, ধরে নেন 50,000। তো 50,000 মাসে বেতন, 1 বছরে 6 লাখ, 5 বছরে 30 লাখ না হওয়ার কথা। তো গোলশানে বাড়ি করতে তো লাগে 10 কোটি। তো বাকি টাকা আইলো কোত্থেকে? ডেফিনেটলি ঘোষখোর। হিসাব বড় সোজা, পানির মতো সহজ। কিন্তু আপনি কি তখন বলতে পেরেছেন আমি না বলেছি ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা, আমার কলিজার টুকরা মেয়েকে